আমাদের মূলত আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে কি আমরা একটা এক্সপোর্ট করার সময় আমরা কি করব। আমার কার্গোর মানে ভলিউম অনুযায়ী, মানে আমার কার্গোর স্পেস অনুযায়ী বা কার্গো সাইজ অনুযায়ী আমি কোন ধরনের কন্টেইনার সিলেক্ট করবো, ওই জিনিসটা আমরা আজকে বিস্তারিত জানবো। ঠিক আছে। আচ্ছা, আমরা জানি আমরা তিনটা কন্টেইনার সম্পর্কে কথা বলবো। একটা হচ্ছে আপনার 40 হাই কিউব। ঠিক আছে। 40 হাই কিউবের আমরা জানি নর্মালি 40 হাই কিউবের মধ্যে আমার স্পেস হয় আপনার 55 থেকে 65 পর্যন্ত সর্বোচ্চ স্পেস আমরা নিতে পারি। 55 সিবিএম থেকে 60 সিবিএম পর্যন্ত স্পেস আমাদের 40 ফিট কন্টেনারের মধ্যে, মানে 40 হাই কিউব কন্টেনারের মধ্যে আপনার এতটুকু পরিমাণ জায়গা আছে। হ্যাঁ, এতটুকু পরিমাণ জায়গা নিতে পারবে। মানে আমাদের যে ক্যালকুলেশন থাকবে, আমরা যে ধরেন আমাদের যে কার্গো আমরা এক্সপেক্ট করব, ওই কার্গোর আমার ক্যালকুলেশন করে বের হচ্ছে আমার ধরেন 2000 কার্টন। 2000 কার্টনের মধ্যে আমার মেজারমেন্ট আসছে ক্যালকুলেশন করার পরে, সাপোজ 120 সিবিএম। হ্যাঁ, 120 সিবিএম আছে। এই 120 সিবিএম জন্য আমার কি করতে হবে, কন্টেনার সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি ধরি কার্গো কোয়ান্টিটি সিবিএম, আমার কার্গোর কোয়ান্টিটি হচ্ছে কত, 2000 কার্টন। আর সিবিএম হচ্ছে কত, 120 সিবিএম। তাহলে আমরা এটা এটা আলাদা করে রাখি। আমরা আগে বুঝবো কোন কন্টেনারে কতটুকু স্পেস নেওয়া যায়। তাহলে আমি যখন 40 হাই কিউব নিবো তখন আমার 55 সিবিএম থেকে 65 সিবিএম পর্যন্ত স্পেস পাবো। আর যখন আমি 40 স্ট্যান্ডার্ড নিব, মানে 40 ফিট নিব, 40 ফিট কন্টেনার, সেক্ষেত্রে আমার জায়গা হবে 50 সিবিএম থেকে সর্বোচ্চ 58 সিবিএম পর্যন্ত। সিবিএম থেকে 58 সিবিএম পর্যন্ত স্পেস আমি নিতে পারবো আমার 40 স্ট্যান্ডার্ড কন্টেনার মধ্যে। তারপর 20 ফিট, মানে আমার 20 ফিট কন্টেনার মধ্যে আমি স্পেস নিতে পারবো সর্বোচ্চ 24 সিবিএম পর্যন্ত। ঠিক আছে, 24 সিবিএম পর্যন্ত। ঠিক আছে। তাহলে এখন আমার কার্গো, আমি যে মালটা পাঠাবো, ওই মালের সিবিএম হচ্ছে 120 সিবিএম। তাহলে আমি এখান থেকে কোন কোন কন্টেনার বুক করবো, মানে কোন কোন কন্টেনার আমি ভাড়া করব। হ্যাঁ, তাহলে আমি ক্যালকুলেশন করি। আমার 120 সিবিএম কে আমি ভাগ করি, ওইটা আমার 65 বরাবর আমি ধরবো না, আমি 40-তে যাচ্ছি। তো আমি 65 সিবিএম ধরবো না, আমার রিস্ক হয়ে যাবে। আমি 65 63 সিবিএম করে ধরি। 65 করে ধরি, যদি আমি 65 করে ধরি তাহলে আমার 1.9, তার মানে দুইটার থেকে কম লাগতেছে। তো দুইটার থেকে কম লাগলে আমি কি করবো, একটা কাজ করি। আমার যেহেতু 40 স্ট্যান্ডার্ড আছে, আমি 40 স্ট্যান্ডার্ডের জন্য 55 সিবিএম বরাদ্দ রাখি। ঠিক আছে। মানে আমার কোনো রিস্ক থাকবে না, আমার জায়গা যেন স্পেস একটু খালিও থাকে, সমস্যা নাই। আমি রিস্ক না নিয়ে আমি একদম বরাবর, মানে খাওয়ার জন্য আমি এই কাজটা করব। আমি এদিকে 45 সিলিন্ডার দিব, আর এদিকে
ঠিক আমার 65 সিবিএম, ঠিক আছে। তাহলে এখানে বড় 65 সিবিএম আমি নিব না, এখানে আমি একটু বেশি দিব। এখানে আমি 57 সিবিএম ধরবো, মানে 1 সিবিএম কম রাখছি। তাহলে 57 সিবিএম ধরলে এখানে আমার আর কতটুকু জায়গা লাগবে? 63 সিবিএম, হ্যাঁ। তাহলে এখানে আমি 57 সিবিএম দিলাম সাপোজ, আর এখানে 63 সিবিএম দিলাম। 63 সিবিএম, 63 সিবিএম, আর এদিকে 57 সিবিএম, এটা মিলে আমার কত হয়? আর 120 সিবিএম হয়। তাহলে আমি দুটো কন্টেনার বুক করবো, একটা হবে 40 হাই কিউব, একটা হবে 40 স্ট্যান্ডার্ড। 40 হাই কিউবের রেট বেশি, 40 স্ট্যান্ডার্ড রেট একটু কম। সাপোজ এটা আমি এখান থেকে চাইনা পাঠাবো, তাহলে এটা $240 ধরলাম, ঠিক আছে। আমার এটাতে খরচ যাবে $240, আর স্ট্যান্ডার্ডে খরচ যাবে আমার $210 বা $220, ঠিক আছে। $210 দিলাম আনুমানিক, ঠিক আছে। তাহলে আমার এদিকে, আমি যদি 40 হাইকিউ দুইটা নিতাম, তাহলে আমার $30 বেশি লাগতো। এখন আমি এখানে 63 সিবিএম দিয়ে 40 হাইকিউতে আমি 40 স্ট্যান্ডার্ডের মধ্যে বাকি 57 সিবিএম দিয়ে আমি $30 খরচ কমাই ফেলছি, ঠিক আছে। তাহলে ওই জন্য আমার থেকে আগে বুঝতে হবে আমার মাল অনুযায়ী, কার্টুন অনুযায়ী কত সিবিএম আসতেছে, এবং আমার কন্টেনার যে সিবিএমটা ওইটা আমাদের ক্যালকুলেশন করতে হবে যে আমার কন্টেনার এতটুকু পর্যন্ত নিতে পারবে, তাহলে আমি কোন কন্টেনার কতটুকু দিতে পারবো। ও ক্যালকুলেশনটা বের করে আমি কি করব, ওই হিসেবে কন্টেনার বুক করব আমার এক্সপোর্ট হিসেবে, ঠিক আছে। এখানে কারো কোনো কিছু বোঝার থাকলে বা কোয়েশ্চেন থাকলে আমাকে একটু আসতে, না বুঝতে। সিবিএমটা কি? সিবিএমটা হচ্ছে কিউবিক মিটার, কিউবিক মিটার মিটার বলে আর কি, মানে এন3। অঙ্কের মধ্যে পড়েন নাই কিউবিক মিটার? যখন অঙ্ক করছিলেন তখন কিউবিক মিটার পড়েন নাই? এন3। আচ্ছা ভাইয়া, এই যে এই একটা কন্টেনার 40 কন্টেনার বা 60 বা 20, এটা আমি কিভাবে বের করবো যে কত সিবিএম মাল আসবে বা এটার মধ্যে আমি নিতে পারবো? তা আমি বলে দিলাম না শুরুতে যে আমার 40 হাইকিউব কন্টেনার কতটুকু পর্যন্ত লোড নিতে পারবে, তারপর 40 স্ট্যান্ডার্ড কতটুকু নিতে পারবে, 20 কতটুকু নিতে পারবে, এটার উপর বেস করে জি আপনি জি। ক্যালকুলেশন করবেন আপনি কোনটাতে না না, দিবেন। আমার আমার আমি আপনার কথা বুঝতে পারছি, বাট এটা আমি হুম, মাপবো কিভাবে? এটা আমি নিজে ক্যালকুলেশনটা করবো কিভাবে? এটা তো আমি মনে করেন বলি। তাহলে মুখস্থ হয়ে গেলাম আর কি। না না, মুখস্থ বুঝছেন? না, আমি বলি আপনাকে, বুঝে দিচ্ছি। আমরা যখন প্যাকিং লিস্ট রেডি করছিলাম তখন আমরা সিবিএম বের করছিলাম না? হ্যাঁ। মনে আছে? এই যে প্যাকিং লিস্ট, হ্যাঁ, এখানে আমরা সিবিএমটা কিভাবে বের করছি, একটা কার্টনের লেন্থ নিলাম, ওয়েট নিলাম, হাইট নিলাম, তারপর আমরা ফর্মুলা দিয়ে টোটাল কার্টুন, হ্যাঁ, কার্টুনের সাথে কি করছি আমরা, 10 লাখ ভাগ করে কার্টুনের সাথে গুণ করে ফর্মুলা দিয়ে বের করছি টোটাল কত, 220 সিবিএম। 220 কার্টুনের জন্য কত সিবিএম বেরিয়েছে, 3 সিবিএম। এখন দেখেন এক কার্টুনের সিবিএম কত বেড়ে যাবে, এক কার্টুনের সিবিএম কত, 0.02, ঠিক আছে। তাহলে আমার কার্টুন যদি এখানে 2000 হয়, তাহলে কত সিবিএম হবে এই মেজারমেন্টে কত সিবিএম হবে, 32 সিবিএম। 32 সিবিএম হলে আমি কন্টেনার কোনটা নিব? অবশ্যই আমি কন্টেনার আপনার এই 40 স্ট্যান্ডার্ড নিব, যেহেতু 20 থেকে বেশি হচ্ছে। তা আমি কন্টেনার কোনটা নিব ওইটা আমার তো জানা আছে, 40 হাই কিউবে কতটুকু কাটবে, আর 40 স্ট্যান্ডার্ডে কতটুকু কাটবে, 20-তে কতটুকু কাটবে। আমার মেইন কত কাজ হচ্ছে যে আমার কার্টুন গুলা মেজারমেন্ট করে আমার সিবিএমটা বের করা। আমার একটা কার্টুনের মেজারমেন্ট বের করব, ওই মেজারমেন্ট অনুযায়ী টোটাল কার্টুনের সাথে গুণ করে এই ফর্মুলাতে আমি কি করব, সিবিএম বের করব। দেন আমি ওই এখানে যে সিবিএমটা বের করব ওইটা 100% আমার কন্টেন্টের সাথে ম্যাচ করবে। কারণ এটা এটা হচ্ছে যে মানে ইন্টারন্যাশনালি ভাবে এটা ফর্মুলাটা ক্রিয়েট করানো,
কন্টেনারের সাথে এই কার্টুনের সাথে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখনো যদি ক্লিয়ার না হন জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা আছে? না না না, বুঝতে পারছি। আপনি একটা ধারণা, একটা জিনিস শিখাইছেন যে আমি সিবিএম টা যোগ করে আমার কোনটা বেশি ভালো আমার জন্য। সেক্ষেত্রে মানে জি এই $30 কস্টিংটা কম হয়ে গেল। জি। আর কারো কোনো কোয়েশন আছে এই এই ব্যাপারে? ভাই এইটার উপর আমার আর কোনো প্রশ্ন নাই এই মুহূর্তে। সাইফুল ভাই, কোনো কোয়েশন আছে? জি না। এক্সপোর্ট এক্সপোর্ট করতে পারবেন তো, মানে এক্সপোর্ট করার সময় কন্টেনারটা সিলেক্ট করতে পারবেন তো? জি জি জি। না আপনার মালের সিবিএম অনুযায়ী কোন কন্টেনার লাগবে? এখন এখানে ভিতর আমি আরেকটা জিনিস প্লাস করি, সেটা হচ্ছে আমি দেখা যাচ্ছে আপনারা আপনারা কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারেন না টেকনিক্যালি। আপনারা এখন আমাকে চাইলে কোয়েশ্চেন করতে পারতেন যে ঠিক আছে ভাইয়া বুঝলাম, এই তো এত এত এত, এখন সাপোজ আমার 20 সিবিএম এর নিচে হইলে আমি কি করব? সাপোজ আমার মালটা হচ্ছে 10 সিবিএম, তখন আমি কি করব? কোয়েশ্চেন আসতে পারে না? অবশ্যই ভাইয়া, অবশ্যই। তখন আমি কি করব? তো 10 সিবিএম জি। যখন মাল হবে তখন আমার কস্টিং কমানোর জন্য আমি কি, আমার কস্টিং, যেহেতু আমার নিজের যদি কস্টিং হয়, তাহলে কি আমি কন্টেনারে যাব? আমার 10 সিবিএম মালকে আমি কন্টেনার পাঠাবো? যেহেতু একটা কন্টেনারে 20 সিবিএম প্লাস মাল আটবে, সেখানে 10 সিবিএম মাল দিয়ে কি আমি একটা কন্টেনার পাঠিয়ে দিব? তখন আমার করণীয়টা কি থাকবে? তখন মানে কি করতে হবে ওই মুহূর্তে? ওই মুহূর্তে কি হয়। করতে হবে? হম, ওই মুহূর্তে আপনার থেকে, আপনার যখন 20 ফিটের বা 20 ফিট কন্টেনারের লেস কার্গো থাকবে, সিবিএম থাকবে, তখন আপনি আপনার শিপিং লাইন বা ফ্রেট ফরওয়ার্ডারকে বলবেন যে ভাই আমার 10 সিবিএম মাল আছে, আমি এটা এলসিএল এ পাঠাবো। এলসিএল মানে লেস কন্টেনার লোড। হ্যাঁ, মানে ফুল কন্টেনার দিবেন না, আপনি লেস কন্টেনার দিবেন। এই দশ এলসিএল সিবিএম এ। মাল ওরা অন্য যে কোনো পার্টির সাথে মিক্স করে একটা যে কোনো কন্টেনারে পাঠিয়ে দিবে, তাহলে আপনার কস্টিং কমে গেল। পুরো হ্যাঁ, কন্টেনার সেক্ষেত্রে ভাড়া এই যে, আপনার দিতে হবে না। জি জি, অর্ধেক দিলে হইতেছে। অর্ধেক অর্ধেক কেন দিবেন আমি বলি, জিনিসটা বুঝিয়ে দিয়ে ভালো করে বুঝেন। সাপোজ একটা কন্টেনারের মধ্যে 60 সিবিএম ধরলাম আমি, হ্যাঁ, 60 সিবিএম এর মধ্যে দেখা যাচ্ছে কি 60 সিবিএম আমার আমি ও যে কম্পিউটারটা দিচ্ছে শিপিং লাইনে, ওটা সাপোজ 60 সিবিএম, ঠিক আছে? এখানে আমার 4 পার্টির মাল আছে, ঠিক আছে? পার্টি এ, পার্টি বি, পার্টি সি, পার্টি ডি। পার্টি এ এর মাল হচ্ছে 15 সিবিএম, বি এর মাল হচ্ছে 20 সিবিএম, সি এর মাল হচ্ছে 10 সিবিএম। বাকি যে, মানে বাকি যে বি আছে ও হচ্ছে 30, 40, 45, 15 সিবিএম, ঠিক আছে? এভাবে করে মালগুলো নেওয়া হয়েছে এই এক কন্টেনার জন্য। ওরা সিলেক্ট করছে একটা 40 হাই কিউ নিবে, যেহেতু 60 সিবিএম। এখানে আমরা হিসাব করলে কত দেখি, 60, টোটাল 60 সিবিএম হয় এখানে, হ্যাঁ। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি দেখবো আমাদের কত সিবিএম, এখানে হচ্ছে 60 সিবিএম। যদি 60 সিবিএম যদি হয়, সেক্ষেত্রে ওরা একটা 40 হাই কিউ নিল, মানে শিপিং লাইনে বা ফরওয়ার্ডারে একটা 40 হাই কিউ নিয়ে আপনার মালগুলো এলসিএল এ পাঠাচ্ছে। ভাড়াটা কিভাবে ক্যালকুলেশন করবেন আসেন? আমার আমার এখান থেকে আমি চায়না পাঠাচ্ছি, চায়নাতে ভাড়া কত, $240 40 হাইকিউ। তখন 40 হাইকিউর সাথে ভাগ করবো কত দিয়ে? 15 দিয়ে। $240কে 15 সিবিএম দিয়ে ভাগ করবো, ঠিক আছে? সরি, $240কে আমি 60 দিয়ে ভাগ করবো, তাহলে আমার 5 সিবিএম কত করে ডলার করে আসতেছে? $4 করে। জিনিসটা বুঝছেন? না বুঝলে আবার বলতেছি। 60 ইন্টু
60 × 4। আমি জিনিসটা বুঝিয়ে দিই, $240, ঠিক আছে। আমার কন্টেনারের ভাড়া কত? $240। তাহলে কন্টেনার ভাড়া $240 যদি হয়, এবং আমার কন্টেনারটা যদি 60 CBM হয়, তাহলে সেক্ষেত্রে 1 CBM এর দাম, 1 CBM এর ভাড়া কত পড়ছে, এটা কিভাবে বের করবেন? এটাকে ভাগ দিয়ে বের করতে হবে। দুশো এভাবে চল্লিশ ভাগ এভাবে বের করবেন, 240 ভাগ ভাগ 60। 60, ঠিক আছে। তাহলে আপনার বেড়ে যাচ্ছে 1 CBM। তাহলে আমরা এখানে লিখি, আহ 200, এখানে আমরা যদি এভাবে লিখি, 6 CBM ইকুয়াল টু $240, ঠিক আছে। $240। সুতরাং 1 CBM ইকুয়াল টু 240 ভাগ 60। আমার মনে হয় কত? $4। আমার অঙ্কটা অঙ্কটা আমার এভাবে আসবে না? জি। এখানে এভাবে লিখি। আচ্ছা, তাহলে এখন আমরা কি বুঝি? আমার 1 CBM মালের জন্য আমার কত টাকা, কত ডলার ভাড়া আসতেছে? $4, ঠিক চার আছে। ডলার হুম। যেহেতু $4 আসতেছে, তাইলে এখন আসেন আর কত টাকা বেড়ে যাবে। এর হচ্ছে 15 CBM, তার সাথে আমি $4 যোগ করে দিব, সে দিবে $60, ঠিক আছে। এভাবে করে আসলে দেখেন কোন 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 পার্টি কত ডলার করে ভাড়া দিবে, এখানে চলে আসছে। ভাড়াটা এভাবে ক্যালকুলেশন হবে, বুঝতে পারছেন? তাহলে জি জি। টোটাল টোটাল যখন আমরা দিব, তখন এই যে $240 চলে আসছে। 60 CBM মাল $240, কে কত ডলার করে দিবে তার মান অনুযায়ী। এখন সাপোজ আপনার হচ্ছে যে ধরেন 8 CBM, তাহলে 8 CBM ভাড়া কত? $32 চার এটা চলে আসে। 32 ডলার। হুম। হুম। ওইরকম ওভাবে ভাড়াটা ক্যালকুলেশন হবে, অর্ধেক কোনো সিস্টেম নেই। এখানে যতগুলো পার্টি থাকবে, ওই পার্টির সাথে মাল্টিপল করে টোটাল আপনার রেটের উপর ডিভাইডেড করে আপনার বের করে, এইভাবে বের করে দেবে ভাড়াটা। তাহলে আপনার এখানে লাভ হচ্ছে না? আপনার 10 CBM এর জন্য যদি আপনি ধরুন সাপোজ 15 CBM, 15 CBM এখন আপনার থেকে লাগতেছে $60। আপনি যদি, দেখা যাচ্ছে যে 15 CBM আপনি যদি 20-তে পাঠাতেন, আপনার তখন কস্টিং যেত কত? প্রায় $150, $160, ঠিক আছে। আর আমরা 20 ফিটের রেট দিই, এখানে 20 ফিটের রেট দিব আমরা কত? এখান থেকে চাইনা 20 ফিট 150 থেকে $160 পর্যন্ত হয়। তাহলে আমরা এখানে $160 দিলাম। তাহলে এখান থেকে আপনার অনলি $60 খরচ হচ্ছে। সেক্ষেত্রে আপনার কত ডলার বেঁচে যাচ্ছে? $100 বেঁচে যাচ্ছে না? এটা আপনার পুরোটা প্রফিট না? সেম ইনপুট করার সময়ও একই, আর শিপিং চার্জ আপনি $100 কমে ফেলতে পারবেন। বুঝা গেছে? জি। ভাই আমার একটা প্রশ্ন ছিল, করতে পারবো? জি বলুন। মানে এই যে প্রশ্নটা এরকম, আমি যখন নাকি মনে করেন মানে যে ডিউটিটা দেবো, ডিউটির মধ্যে কি এই যে এই শিপিং লাইনের ভাড়াটাও কি দেওয়া লাগবে গভর্নমেন্টকে? না, ডিউটিটা, এটার উপর ডিউটিটা সেপারেট, কন্টেনারটা সেপারেট। কন্টেনার আচ্ছা সার্ভিস আচ্ছা হচ্ছে আচ্ছা। শিপিং লাইনের, আর ডিউটিটা হচ্ছে আপনার কাস্টমসের। ওকে। শিপিং লাইনটা হচ্ছে শিপিং, কন্টেনারটা হচ্ছে শিপিং চার্জ, আর এটা হচ্ছে কাস্টম ডিউটি, ভিন্ন বিষয়। এই ফাইলটা, এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে দিব, এটা আমি সেভ করে রাখতেছি, ঠিক আছে।
আচ্ছা, তাহলে তাইলে আমরা নেক্সট নেক্সট ক্লাসে চলে যাই। আমাদের আমরা একটা কি বিষয় নিয়ে কথা বলবো বলছিলাম আজকে, হলো এইচএস কোড লিস্ট। হ্যাঁ, আচ্ছা আসি, এটাও এই শিটে বুঝিয়ে দিয়ে দিলেন। এইচএস কোড লিস্ট এগুলো ছোটখাটো বিষয়, ওই জন্য একই ক্লাসে শেষ করে দিতে যাচ্ছি। তো হচ্ছে এইচএস কোড লিস্ট, ঠিক আছে। এইচএস কোড লিস্ট ফর এক্সপোর্ট, এই জিনিসটা মানেটা বুঝে দিচ্ছি। আপনি একটা পণ্য এক্সপোর্ট করবেন বাংলাদেশ থেকে, ঠিক আছে। বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবেন, এইচএস কোড অনুযায়ী তো এক্সপোর্ট করবেন, তাই না? সাপোজ আপনি যে কোনো মাল এক্সপোর্ট করতে পারবেন যখন আপনি ইআরসি নেবেন, গভর্নমেন্ট থেকে ইআরসি নেবেন, তখন আপনার এনি কাইন্ড অফ এইচএস কোড ইউ ক্যান ইউজ ফর এক্সপোর্ট। যখন আপনি ইআরসি দিয়ে এক্সপোর্ট করবেন, আমি এখানে ভাগ করে করে বোঝাই। আমার ইআরসি ইআরসি রিলেটেড যাদের ইএসসি আছে, তারা যে কোনো এইচএস কোড ইউজ করতে পারবে, ঠিক আছে। আর যারা বিডার বিডার আন্ডার যারা আছে, ওরা স্পেসিফিক কোড পার লাইসেন্স। সরি ভাইয়া, ইআরসিটা কি? ইআরসিটা হচ্ছে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এটা হচ্ছে এক্সপোর্টের সার্টিফিকেট। এই যে ব্যক্তি মালিকানা যারা আছে, মানে নিজে ধরেন আপনি ব্যবসা করতেছেন, আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করবেন, আপনার কোনো প্রতিষ্ঠান নেই, কিছু নাই, জাস্ট একটা লিমিটেড কোম্পানি, ঠিক আছে। তো তখন আপনি গভর্নমেন্ট থেকে মানে আরজেসি অফিস থেকে আপনি ইআরসিটা করাবেন, মানে ওটা আপনার এক্সপোর্টের একটা লাইসেন্স, ঠিক আছে, বা এক্সপোর্টের একটা সার্টিফিকেট। তারপর বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। বিডাতে যারা করে আপনার যে যাদের বিডার পারমিশন নাই এক্সপোর্ট করার জন্য বা প্রতিষ্ঠানের জন্য, ওরা ওদের জন্য স্পেসিফিক এইচএস কোড আছে। মানে ওরা যখন লাইসেন্স করবে, যখন ওরা অ্যাপ্লিকেশন করে লাইসেন্স করার জন্য, তখন তারা এইচএস কোড গুলো মেনশন করে দেয়। আমি এই এইচএস কোডে এই মানে এই এইচএস কোড ছাড়া আমি বা অন্য কোনো মানে প্রোডাক্ট এখান থেকে ম্যানুফ্যাকচারিং করব না এবং এক্সপোর্ট করব না, ঠিক আছে। যে যে মানে স্পেসিফিক মানে নির্দিষ্ট যে এইচএস কোড গুলো তারা এই অথরিটিকে দিবে এক্সপোর্ট লাইসেন্সের জন্য, ওই এইচএস কোড ছাড়া সে অন্য কোনো এইচএস কোড ইউজ করতে পারবে না, মানে অন্য কোনো মাল সে এক্সপোর্ট করতে পারবে না। যদি করতে হয় সেটা আবার ইনক্লুশন করে তারপর সে এক্সপোর্ট করতে পারবে। তারপর আছেন ব্যবজা, ঠিক আছে, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জুনিয়র অথরিটি। ব্যবসাও সেম, স্পেসিফিক এইচএস কোড অ্যাজ পার লাইসেন্স। সে বন লাইসেন্স করার সময় যে এইচএস কোড দিছে ওই এইচএস কোডের বাইরে সে এক্সপোর্ট করতে পারবে না। তারপর আসেন বিজিএমইএ। বিজিএমইএ তো হচ্ছে যে আপনি যে লাইসেন্স, আপনার যে লাইসেন্স, হ্যাঁ, আপনার লাইসেন্সে আপনি যে যে এইচএস কোড ইনক্লুশন করছেন, মানে যে যে এইচএস কোড আছে সেম ব্যবসার মতন স্পেসিফিক এইচএস কোড ছাড়া আপনি অন্য মাল, যেমন আপনি বিজিএম এ যখন সার্টিফিকেট নেবেন এক্সপোর্ট ইম্পোর্টের বা বিজিএম এর আন্ডারে যখন আপনার প্রতিষ্ঠান হবে, তখন আপনি দিচ্ছেন যে আপনি শার্ট ম্যানুফ্যাকচারিং করবেন বা এবং প্যান্ট ম্যানুফ্যাকচারিং করবেন। এই শার্ট আর প্যান্ট ছাড়া আপনি কিছু পাঠাতে পারবেন না, মানে এক্সপোর্ট করতে পারবেন না, গভর্নমেন্ট আপনাকে ধরবে। তখন আপনার থেকে সাপোজ এখন আপনি মেশিনারিজ আনছেন, আপনার নতুন বায়ার আসছে, নতুন অর্ডার আসছে, ওরা কি করতেছে, ওরা বলতেছে আমরা হ্যাট মানে আমরা টুপি, পার টুপি তোমার এখান থেকে এক্সপোর্ট করতে হবে। ওই টুপিটা যখন এক্সপোর্ট করবেন তখন আবার কি করবেন, বিজিএমই তে যাই, ওখানে আপনার বিভিন্ন সিস্টেম আছে বা প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর গুলো মেনটেন করে আপনার লাইসেন্সের মধ্যে এই হ্যাটের এইচএস কোডটা, সাপোজ হ্যাটের এইচএস কোড হচ্ছে 400123 ঠিক আছে। এই এইচএস কোডটা আপনার লাইসেন্সের মধ্যে ইনক্লুড করার পরে দেন আপনি হ্যাট ম্যানুফ্যাকচারিং করে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন, বাট তার আগে না, ঠিক আছে। তারপর আছে বিকেএমইএ, সেম, শুধুমাত্র যাদের ইএসসি আছে তারা যা ইচ্ছা তা এক্সপোর্ট করতে পারবে, কিন্তু তাদেরও কিছু কিছু দরবান্ধ আছে না। আপনারা একটু কোয়েশ্চেন করবেন আমাকে যে ভাই, ইআরসি নিলে তাইলে আমার যা ইচ্ছে তা এক্সপোর্ট করতে পারতেছি, কিন্তু বাকি যে সংস্থাগুলো আছে বাংলাদেশের মধ্যে, গভর্নমেন্ট অথরিটি, ওদের ক্ষেত্রে কেন আমরা শুধু স্পেসিফিক এইচএস
এক্সপোর্ট করবো, বাকিগুলো কেন করতে পারবো না? আপনারা কোয়েশ্চেন করতে পারেন না আমাকে? কোয়েশ্চেন করেন। জি জি জি। হুম। তাহলে আপনারা যদি কোয়েশ্চেন করেন তাইলে তো আমি আনসার দিতে পারবো, নাহলে তো আমি মাথার মধ্যে আমার থাকবে না তো। ঠিক আছে। আচ্ছা, জি। যদি আপনাদের কোয়েশ্চেন ওইটা হয় যে ইআরসি নিলে আমি সব এক্সপোর্ট করতে পারবো, বাট আমি এত বড় বড় অথরিটি এগুলা, ওদের থেকে আমি পারমিশন নিলে কেন আমি এই আমার স্পেসিফিক এইচএস কোড ছাড়া আর কোনো মাল আমি এক্সপোর্ট করতে পারবো না? এটার একটা মাত্র আনসার হচ্ছে ইআরসি, যারা ইআরসি আছে তারা কিন্তু ডিউটি ফ্রি কোনো কিছু ইম্পোর্ট করতে পারবে না, ডিউটি দিয়ে ইম্পোর্ট করতে হবে। এবং যারা ব্যবসা বিজিএম বিকেমে আছে, ওরা সব র মেটেরিয়ালস ডিউটি ফ্রি ইম্পোর্ট করতে পারবে। ওর জন্য তাদের স্পেসিফিক এইচএস কোড ছাড়া তারা এক্সপোর্ট করতে পারবে না। বুঝতে পারছেন? না বুঝলে আবার জিজ্ঞেস করুন। আবার একটু বলেন ভাইয়া দয়া করে। আচ্ছা, ইআরসি, ইআরসি তে আপনি যা ইচ্ছে তা এক্সপোর্ট করতে পারবেন কেন? আপনি ওই মালটা বানানোর জন্য র মেটেরিয়ালস গুলা ডিউটি ফ্রি আনতে পারবেন না, ডিউটি দিয়ে আনতে হবে। আর বাকি যে অথরিটিস আছে, ওদের এখানে আপনি লাইসেন্স নিলে আপনি যা মাল প্রোডাকশন করবেন বা ম্যানুফ্যাকচারিং করবেন, ওই মাল বানানোর জন্য যা মাল প্রয়োজন বাইরে বিদেশ থেকে আনবেন, প্রত্যেকটা মাল আপনি ডিউটি ফ্রি আনতে পারবেন, 1 টাকাও সরকারকে ডিউটি দিতে হবে না। এটাই হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? লাইসেন্স করার ক্ষেত্রে কি টাকার পরিমাণ ডিফারেন্স হয় নাকি? অবশ্যই ডিফারেন্স হবে। ইআরসি করতে গেলে আপনার আপনার ফ্যাক্টরি লাগবে না, আপনি একটা ছোট অফিস দিয়ে করতে পারবেন। বাট বিডা, ব্যবসা, বিকেএমএ, বিজিএমএ, আপনার প্রতিষ্ঠান লাগবে, বড় প্রতিষ্ঠান লাগবে, কর্মচারী লাগবে। ঠিক আছে। তারপর আপনার এই যে বন্ডের যে নিয়ম কানুন গুলা সবগুলো মেনটেন করতে হবে। ফায়ার সার্ভিস লাগবে, আপনার বয়লার রুম লাগবে, জেনারেটর রুম লাগবে, ওয়ার্কার রুম লাগবে, তারপর অফিস রুম লাগবে। মানে একটা ফ্যাক্টরি যেরকম, একটা ফ্যাক্টরি যখন আপনি দিবেন তখন আপনি এই 4টা জায়গা থেকে আপনি পারমিশন নিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আপনার ওয়্যার হাউস লাগবে। ঠিক আছে। কিন্তু ইআরসি করলে আপনার কিছু লাগবে না, আপনি ঘরে বসেও এক্সপোর্ট করতে পারবেন। আচ্ছা, ইআরসি করার ক্ষেত্রে আপনার কোনো নির্দিষ্ট মেয়াদ আছে? বছর এটা বাৎসরিক, আপনি সার্টিফিকেটে? শুধু বাৎসরিক আপনি শুধু ইয়া করবেন, রিনিউ করবেন, আর কোনো কিছু করা লাগবে না। আর ইআরসি করতে খরচ কেমন হয়? ইএসসি করতে আপনার খরচটা আসলে এখানে লাইভে বলাটা উচিত না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। জি জি। তা আপনি পার্সোনালি জানেনই না। আচ্ছা, এখানে আর কারো কারো কোনো কোয়েশ্চেন আছে জানার বা বুঝেন নাই এরকম? কাইন্ডলি আমাকে বলেন। এখন ভাই এই যে আপনি যেগুলো দিয়েছেন ইয়ারসি, বিডা, বেবজা, বেগমা বা বেকমা, কি? এখন ধরেন ব্যাগমা? আমি যদি ব্যাগমা মানে কি? যে সরি সরি, বেক, আপনি নিচে কি লিখছেন? বি কে এম এ। বিকেএমইএ? এগুলো গুগলে গিয়ে সার্চ মারবেন, অ্যাব্রিভিয়েশন গুলো জানিয়ে আচ্ছা নিন। না না, যে আমি সেটা বলতেছি না, বলতেছি কি ধরেন আমি যদি চাই যে কোনো সেক্টরে লাইসেন্স করব, ইয়া হ্যাঁ, বা বেগমা, মানে এটা কি আপনি করে দিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না? মানে এই জন্য, মানে দেখেন আমি এই জন্য বলছি কারণ কি, আমার সেক্ষেত্রে মনে করেন যে ওই রকম ভাবে একটা লিঙ্ক আপ নাই যে আমি পারবো। বাট আমি আপনার কাছে আপনার স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি আপনার জানতে চাই যে যদি আমি এটা করতে চাই আমার পক্ষে পসিবল কিনা করাটা। বুঝছেন ভাইয়া? অবশ্যই, অবশ্যই পসিবল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, অনেকটাই ভালো লাগলো। ভাই পার্থক্যটা বুঝলাম না। কে বুঝেন নাই? হোসেন ভাই? জি ভাই। আচ্ছা, কিভাবে বললে বুঝবেন একটু বলেন। মানে লিখে লিখে বুঝাবো না পার্থক্য মুখে বুঝাবো? আপনি এরকম করে বুঝান আর একবার। আচ্ছা, আপনি সাপোজ আমি ইআরসি আর ওইগুলো বাদ দিই, মানে আমি অন্যভাবে বুঝে বলি, হ্যাঁ। আপনি এখানে একটা এখানে এখানে একটা প্রোডাক্ট বানাবেন। ঠিক আছে। সাপোজ আপনি একটা শার্ট বানাবেন।
ওই শার্টটা বানাইতে আপনার বোতাম লাগবে, ফেব্রিক্স লাগবে, ঠিক আছে, তারপর আপনার ইন্টারলাইনিং লাগবে, আরো অনেক কিছু লাগবে না? ওই মালগুলো আপনি সাপোজ এগুলো বিদেশ থেকে আনতে হবে, মানে চাইনা থেকে, রাশিয়া, মানে এই বিভিন্ন আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে মালগুলা, কাঁচামাল যেটা বলি আমরা, কাঁচামাল, র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালস গুলো আপনি বিদেশ থেকে আনতে হবে এই মালগুলো বানানোর জন্য। ঠিক আছে? এগুলো আমার বাংলাদেশে নাই, হ্যাঁ। এগুলো আমি বাইরে থেকে আনবো। ঠিক আছে? বাইরে থেকে, বিদেশ থেকে এনে আমি মালগুলো বানাবো। সেক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়? দেখেন, আপনার যদি ইএসসি থাকে, ওই মালটা বানানোর জন্য আপনি যখন বাইরে থেকে কোনো মাল আমদানি মানে ইম্পোর্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে গভর্নমেন্টকে ডিউটি দিয়ে ওই মালটা ইম্পোর্ট করতে হবে। আর যখন আপনার কাছে এই চারটা সার্টিফিকেট টাইপের বা পারমিশন নেওয়া থাকবে, তখন ওই মালটা বানানোর জন্য যত রকম কাঁচামাল আছে, আপনি সব মাল বিদেশ থেকে আনতে পারবেন, 1 টাকা সরকারকে ডিউটি দিতে হবে না। 0% ডিউটি দিয়ে আপনি মাল আনতে পারবেন, সরকার আপনাকে ওই সুবিধাটা দিবে, যেটাকে বলে 0% ডিউটি। কোনো ডিউটি নাই। এখন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি, কিন্তু এই যে চারটের যে কোনো একটা থাকলেই হবে না, চারটেই থাকতে হবে? না, 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 এগুলো একটা একটা প্রতিষ্ঠান, মানে মানে গভর্নমেন্ট অথরিটি। ঠিক আছে? আপনারা এখনো অনেক পিছিয়ে আছেন, আমি এই জিনিসগুলা আপনাদেরকে আরো ডিটেলস ভাবে বুঝাতে হবে, বুঝছি। একটু স্ক্রিনের দিকে নজর দেন, আমি দেখাচ্ছি। দেখেন, বিডা কি জিনিস, হ্যাঁ, আমি একটা একটা বলি। বিডা, এটা হচ্ছে বিডার অথরিটি। ঠিক আছে? দেখি, দেখেন, লাইভে দেখাইলে বুঝতে পারবেন আসলে। এখানে কি লিখছে? বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। ঠিক আছে? যেটাকে বলে বিডা। এটা এটা হচ্ছে কি গভর্নমেন্টের একটা অথরিটিস। এখানে কি করে? ইনভেস্টররা এখান থেকে একটা পারমিশন নাই। কেন পারমিশন নাই? আপনার একটা ফ্যাক্টরি খোলার জন্য এবং এখান থেকে কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য। দেখেন, এখানে গার্মেন্টস প্রোডাক্ট, গার্মেন্টস এ আছে আপনার কমার্শিয়াল অফিস, তারপর বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, ওদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ফরেন এন্ড এয়ার প্রজেক্ট। ঠিক আছে? এক্সপোর্ট বিডার সার্ভিস। দেখেন, কি ইনভেস্টর, এই যে এগুলো সব বিডা থেকে পারমিশন নিছে। বাটা, ডিএচএল, তারপর কমার্শিয়াল ব্যাংক ওদের সাথে লিপ্ত আছে। এই যে যে কোম্পানিগুলো, ওদের থেকে পারমিশন নিছে। ঠিক আছে? তারপর আরো অনেক কিছু আছে, এগুলো কাটবেন বসে বসে নেটের মধ্যে, অনেক কিছু জানবেন। ঠিক আছে? আচ্ছা, বিডা গেল। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট অথরিটি, ওরা ওরা পারমিশন দেয় এক্সপোর্ট ইম্পোর্ট। তারপর গেল, এটা গেল। তারপর হচ্ছে আসেন ব্যবসা। ঠিক আছে? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ব্যবসাতে আসি, দেখেন, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। ব্যবসার আন্ডারে দেখেন কতগুলো ফ্যাক্টরি আছে, অনেক ফ্যাক্টরি। এখানে যদি আপনি ব্যবসাতে যান, তাহলে আপনি দেখবেন এই বাংলাদেশের মধ্যে দেখেন, উত্তরা ইপিজেড, ওই যে আমরা ইপিজেড বলি না, ইপিজেডটাই হচ্ছে ব্যবসা, বাংলাদেশ এক্সপোর্ট হ্যাঁ, প্রসেসিং হ্যাঁ। জোন। ইপিজেড মানে হচ্ছে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। দেখেন কোথায় কোথায় আছে। উত্তরা এক্সপোর্ট, তার রংপুর, ঈশ্বরদী, যশোর, মংলা, পটুয়াখালী, ব্যবসায় ইজি, মানে মিশর ইকোনমিক জোন। তারপর কুমিল্লা এক্সপ্লোসিভ জোন, চট্টগ্রাম এক্সপ্লোসিভ, কর্ণফুলী এক্সপ্লোসিভ, আদমজি আছে, ঢাকা আছে। সবগুলো কিন্তু ব্যবসার আন্ডারে, দেখছেন? ওখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যবসা থেকে পারমিশন নিছে এই যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করার জন্য। ওরা সবগুলো ইনভেস্টর। ঠিক আছে? বুঝা গেল? এটা গেল ব্যবসা। তারপর হ্যাঁ, আসেন বুঝতে পারছি। বিজিএমইএ। বিজিএমইএ দেখেন, এটা কি? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং। দেখেন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, দেখেন ওদের বিজিএমইএ। এগুলো নেটের মধ্যে বসে বসে কাটবেন, অনেক কিছু জানতে পারবেন। দেখেন, এগুলো সব ইনভেস্টর। এবং ওরা কি করে? আপনাকে একটা লাইসেন্স দেয় যে আপনি এখানে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারবেন ওদের আন্ডারে। আপনি এখানে কি লিখছে দেখেন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, যেটাকে শর্টকাট আমরা বলি বিজিএমইএ। ঠিক আছে? তারপর আসেন বিকেএমইএ। বিকেএমইএ, বিকেএমইএ সেম বিজিএম এর মতন, এই বিকেএমইএ।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এখন আমরা জিনিসগুলো বুঝছি, তাই না? হ্যাঁ, এখন ক্লিয়ার এই চারটা জিনিস কি? আর ইআরসিটাও দেখাই, ক্লিয়ার ভাই। একেবারে ইএসসি টা ইআরসিটাও তো দেখাই দিই। মাস্ট বি থাকতেই হবে। না না, এটা তো যাদের ব্যবসার ইয়ে আছে ওদের তো ইআরসি দরকার নেই। তো দরকার নেই না? না তো যে অনেকের ধরে না, কারো তো আপনার বিজিএমই এর সার্টিফিকেট আছে, তারপরে ইএসসি সার্টিফিকেটও আছে, এমনও তো আছে। না না, তাইলে এটা ওদের পার্সোনাল বিজনেসের কারণে ইউজ করে। আপনার বিজিএমএ সার্টিফিকেট থাকলে আপনার থেকে ইউডি আছে, ইউপি আছে। ইউডি ইউপি দিয়ে আপনি এক্সপোর্ট ইমপোর্ট করতে পারবেন, আপনার থেকে তো আবার ইএসসি হ্যাঁ, ধরবেন। ইএসসি হচ্ছে অনলি